দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজের সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুই আলোচক। আমার বাম পাশে রয়েছেন রাজনীতি বিশ্লেষক একসময়কার সাংবাদিক ব্যারিস্টার মাহবুবুর রহমান এবং সর্বমে রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, গবেষক, কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ মহান বিজয় দিবস। কিছুক্ষণ আগে শুরু হয়েছে সেই মাহেন্দ্র ক্ষণ, যেই ক্ষণটিতে বাংলার যে লাল সবুজ পতাকা, সেই পতাকাকে বিশ্ব মানচিত্রে জানান দেওয়ার দিন হচ্ছে আজকের এই দিনটি। সবাইকে ৫৪তম বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আলোচনা। শুরুটা করতে চাই ব্যারিস্টার মাহবুবুর রহমানকে দিয়ে। আমরা আলোচনার শুরু আগে আমরা বার্তা কক্ষের আপডেটটাও জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছে জানবো যে আজকের দিনের উল্লেখযোগ্য কী সংবাদ রয়েছে। ধন্যবাদ সবুজ। মহান বিজয় দিবস আজ। মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। বিজয় দিবস ঘিরে দেশ জুড়েই রয়েছে নানা আয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার কি করতে চায় সেজন্য কতদিন সময় প্রয়োজন তা জানার অধিকার রয়েছে জনগণের। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারকে এগিয়ে নেওয়াই এখন বেশি প্রয়োজন। 4 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন তিনি। পরে দুই নেতা একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারকে সই করেছেন। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে শুভেচ্ছা জানানো হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে। বিএনপির একটি প্রতিনিধি দল হোসে রামোস হোর্তার সঙ্গে দেখা করে শুভেচ্ছা বার্তাটি পৌঁছে দেন। সবুজ, এই ছিল দিনের উল্লেখযোগ্য সংবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিনের সঙ্গে। আমরা আলোচনা শুরু করতে চাই। শুরুটা করব ব্যারিস্টার মাহবুবুর রহমানকে দিয়ে। এই যে স্বাধীনতার ৫৪ বছর, লাল সবুজের পতাকার ৫৪ বছর, এই সময় আসলে স্বাধীন সার্বভৌম ভূখণ্ড হিসেবে বাংলাদেশ কতটা এগিয়েছে? প্রত্যাশা এবং প্রাপ্তির যদি হিসাব আমরা করতে চাই, সেই ক্ষেত্রে কতটা এগুলো বাংলাদেশ? ধন্যবাদ সবুজ এবং বাংলা ভিশনকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মূলত আমি যদি বলি যে আমার জীবদ্দশায়, মানে আমার এই ছোট জীবনে এবছর যে আমরা মহান বিজয় দিবস পালন করছি, এটা হচ্ছে খুবই সিগনিফিক্যান্ট। কারণ আমরা সবসময় বলছি যে স্বাধীনতার যে মূল মন্ত্র বা স্বাধীনতার যে মূল প্রাপ্তি, সেটা আসলে আমাদের জেনারেশন খুব ভালোভাবে বা আমরা ভোগ করব, এটা এক্সপেকটেশনটা আসলে তৈরি হয় না নানা কারণে। নানা ঘাত প্রতিঘাত ছিল, রাজনৈতিক নানা অস্থিতিশীলতা ছিল। ঠিক এমনই অস্থিতিশীলতা অথবা আপনি বলতে পারেন লং টার্ম ফ্যাসিজম, অনেক কিছু ছিল। তারপরে এসে যখন জুলাই মাসে একটা বিপ্লব হলো, 5 আগস্টে যেটি আমরা ফলাফল পেলাম, তারপরে স্বাধীনতার যে স্বাদ, এটা একটু আলাদা। বিশেষ করে আমার কাছে আলাদা এই জন্য, কারণ আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, আমি পড়াশোনা করেছি, সেখানে প্র্যাকটিস করেছি। কিন্তু একটা জিনিস মনে হতো যে বাংলাদেশে যেহেতু কোনো ইলেকশন হচ্ছিল না, প্রপার মানুষের যে গণতান্ত্রিক অধিকার কেউ সেটা প্রয়োগ করতে পারেনি, মানবাধিকার খুবই ভুলুণ্ঠিত ছিল, স্বাধীনতার যে মূল মন্ত্র সেটা একেবারেই আপনার ধ্বংস হয়ে গেছিল বলতে পারেন। তো এই যে একটা বড় বিপ্লব হলো, বিপ্লবের পরের যে বিজয় দিবস আমরা পালন করছি, সেটা অবশ্যই নতুন প্রজন্মের কাছে অত্যন্ত অর্থবহ। এবং আমি মনে করি যে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য যে আমরা স্বাধীনতা পেয়েছি, সেটা এখন যদি আমরা সেভাবে অর্থবহভাবে পালন করতে পারি এবং সেভাবে বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলতে পারি, তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা কল্যাণকর রাষ্ট্র বা একটা ভালো রাষ্ট্র হিসেবে ভবিষ্যতে আমরা বাংলাদেশকে পেতে পারি। জি, ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে একই প্রসঙ্গে জানতে চাইব যে ৫৪ বছরে বাংলাদেশের যে অগ্রগতি, বিশেষ করে কেউ কেউ আমরা বলে থাকি যে আমরা তো বিজয় আগে পেয়েছি, কিংবা এই ৫৪ বছরের স্বাধীনতার কথা বলছি, যদিও কেউ কেউ আমরা এই জুলাই বিপ্লবে যেই স্বাধীনতা পেয়েছি এটিকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি। আগের স্বাধীনতা এবং 5ই আগস্টের যে স্বাধীনতা, এই স্বাধীনতার মধ্যে মূল পার্থক্যটা কোথায়? আমি মূলত একই লড়াই মনে করি দুটোকেই। দেখুন, ছাত্ররা প্রথম মাঠে নামলো কোটা প্রথার বিরুদ্ধে। তারা বলছেন এটা দিয়ে বৈষম্য সৃষ্টি করা হয়, এটা দিয়ে কিছু মানুষ এই দেশে অতিরিক্ত সুবিধা পায়। ৭১-এর আগে তো আমরা পাকিস্তানি ছিলাম। আমাদের অভিযোগ কি ছিল? আমাদের অভিযোগ ছিল আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে দিয়ে শোষণ নিপীড়নের শিকার হচ্ছি, বঞ্চনার শিকার হচ্ছি। ৭০ সালে যে নির্বাচন হয়েছিল তার একটা পোস্টার খুব বিখ্যাত, হেডলাইন হচ্ছে সোনার বাংলা শ্মশান কেন। ওখানে
দুপাশে ভাগ করে দুটো কলামে দেখানো হচ্ছে চাকরিতে আমরা কত, ওরা কত, সরকারি চাকরিতে কত, মিলিটারিতে কত, আয় কত আমার এখানে হয়, তার ওখানে কত হয়, ব্যয় কত হয়। আবার সব ক্ষেত্রে পূর্ব পাকিস্তান কম, কিন্তু যখন জিনিসপত্রের দাম, চালের মন কত, সোনার ভরি কত, দেখা গেছে সেই ক্ষেত্রে আবার পূর্ব পাকিস্তান বেশি। সো আমরা তুলনা করে দেখালাম যে আমরা বৈষম্যের শিকার। এই তো ছিল কথা। এমনকি 66 যে 6 দফা, তারও মূল কারণ ছিল যে আমরা কিভাবে বৈষম্য থেকে মুক্ত হতে পারি। 24-এও একই লড়াই, 2048-এ, 2071-এ, সব সময় আপনি দেখবেন ঘুরে ফিরে এই লড়াইটাই হবে। লড়াই এই একটাই আসলে। আর কারণ আমি সামনেটা কিভাবে দেখতে পাই, আমি পেছনটা দেখছি বলে। আমরা যখন সম্রাট শাসিত রাজ্য থেকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে ওঠার জন্য প্রাথমিক আলাপ শুরু হয়, ধরুন ব্রিটেন আজকে খুবই বিকশিত গণতন্ত্রের দেশ, রাজতন্ত্রের মধ্যে ম্যাগনা কার্টা হলো প্রথম সেই 800 বছর আগে। উদ্দেশ্য কি? শোষণ বঞ্চনা থেকে আমি বাঁচতে চাই, তোমার সব ক্ষমতা নিয়ে তুমি আমাকে শোষণ করবো, এটা হবে না। সো প্রকারান্তরে দুটো আসলে একই লড়াইয়ের কন্টিনিউয়েশন। এবং 71-ও কি আরও প্রিভিয়াস লড়াইয়ের কন্টিনিউয়েশন না? 52 কি আমাদের স্বাধীনতার যুদ্ধের পার্ট না? অবশ্যই পার্ট। সো এইভাবে এটা আসলে কন্টিনিউয়েশন। এই জন্য আমি মনে করি এটা 71-এর ওপরে ভিত্তি করেই 24 এসছে, ভবিষ্যতে আরও আসবে। ব্যাপ্তিতে 71 অনেক বড়, কিন্তু ভেতরের যে মূল জায়গাটা সেটা একই রকম ব্যাপার। যুগে যুগে এটাই হয়েছে। এর আগেও আমরা একই রকম ফাইট করেছি এই দেশে। 24 হয়তো অনেক বেশি রক্তাক্ত ছিল। এরশাদ পতন যখন করা হয়েছে তখনও মূল কারণ এটাই ছিল। সো এটা ভবিষ্যতেও আর কেউ যদি একই রকম করতে চায়, আবার একই লড়াই হবে, আবার 71 ফিরে আসবে। তাই আরেকটি স্বাধীনতার কথা কি আবার নতুন করে তখন আমরা চাই সেরকম পরিস্থিতি না হোক। আমরা চাই এইবারকার পর বাংলাদেশ একটা সুষ্ঠু উদার গণতান্ত্রিক ধারায় ফিরে যাক, যেখানে আমাদের এই রকম আবার যুদ্ধ করতে হবে না, লড়াই করতে হবে, যুদ্ধ না। কারণ গণতন্ত্র ধরে রাখা, টিকিয়ে রাখা একটা ক্রমাগত লড়াইয়ের ব্যাপার। এই যে এত বিকশিত গণতন্ত্র আমেরিকা, 250 বছরের বেশি সময় পর ওদেরকে আবার গণতন্ত্রের লড়াই করতে হবে। ট্রাম্প আসার পর দেখবেন তাকে এর আগের বারও ফাইট করতে হয়েছে, আবার হবে। সো এই লড়াই শেষ হয় না আসলে। ইটালিতে একটা ফ্যাসিস্ট দল, মানে জর্জিয়া মেলানির যে দল, তার দল একেবারে মুসোলিনির দলের লেগাসি বহন করে। ইটালিয়ানদেরকে আবার নতুন করে ওখানে যারা গণতান্ত্রিক মানুষ আছেন তারা দেখছেন ওখানে ফ্যাসিবাদ মাথা চাড়া দিচ্ছে। মুসোলিনির কবরে গিয়ে শত শত হাজার হাজার লোকজন এখন শ্রদ্ধা জানায়, তার সুভ্যানির বিক্রি হয়, চিন্তা করা যেত না। ইটালির মানুষকে আবার লড়াই করতে হচ্ছে। সো কোনো একদিন যদি আবার কেউ এরকমভাবে লড়াই করতে হবে, কিন্তু একটা আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্রে লড়াইটা থাকবে, কিন্তু যুদ্ধ যেন করতে না হয়, আমরা সেটা চাই। 24 এটা একটা প্রায় যুদ্ধই তো ছিল। জি, ব্যারিস্টার মাহবুব, আমরা একসময় দেখেছি যে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে, ভোটের লড়াই করতে হয়েছে, বৈষম্যের কোটার লড়াই করতে হয়েছে, এরকম বিভিন্ন সময় লড়াই দেখেছি। আপনিও যতদূর জানি যে আপনি প্রায় 10টা বছর দেশে বাইরে ছিলেন, 10 বছর পর দেশে ফিরেছেন। তখনকার বিজয় এবং এখনকার বিজয়ের পার্থক্যটা কোথায়? বা যেই আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে স্বস্তির নিঃশ্বাস ফেলছি আমরা, সেই স্বস্তির নিঃশ্বাস কি আসলে আমরা ঠিক পথে এগুচ্ছি? আমরা ঠিক পথে এগোচ্ছি কিনা সেটা নিয়ে অবশ্যই যথেষ্ট কোশ্চেন আছে। কারণ হলো, আপনি যদি 71-এর বিজয়ের কথা বলেন, তখন আমরা নতুন যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছিলাম, সেটা কিন্তু বারবার বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে। সেটা যেভাবেই হোক, কারণ হচ্ছে তখনও অনেকে ফেসিস্ট হওয়ার চেষ্টা করেছে, আবার অনেকে দেখা যাচ্ছে যে এক কথা হচ্ছে বিরোধী মত দমন করার চেষ্টা করেছে। আবার এবার এসে লং টার্ম একটা ফেসিজম ছিল, এবং সেটা যেটা জাহিদ ভাই বলেছেন যে 71-এর মতোই বা একটা অপেক্ষাকৃত হয়তো সেটার পরিমণ্ডল হয়তো তুলনামূলক কম, কিন্তু সেটাও একটা বৈষম্যহীন যে লড়াই, সেই লড়াই হয়েছে। কিন্তু এই লড়াইয়ের পরে যে আমাদের একটা যে সঠিক বাংলাদেশ গড়ে তোলার যে একটা টিম ওয়ার্ক, সেটা হচ্ছে কিনা সেটা আমাদের এখন দেখা জরুরি। সেক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে, হয়তো আমি জানি না যে আগের মতো টেলিভিশনে কথা বলা যায় কিনা, কারণ টেলিভিশনে আগে অনেক কথা বলা যেত না। যেমন ধরেন বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেখানে কিন্তু একটা বড় সমস্যা আছে। এই সমস্যাটা হলো এমন যে আপনি যখনই কোনো রাজনৈতিক সমাধান বা রাজনৈতিক কোনো বোঝাপড়া করতে যাবেন, তো ওখানে কিন্তু থার্ড একটা শক্তি বিভিন্ন সময়ে আপনার সেখানে কাউন্ট করতে হয়। যেটা আপনি দেখেছেন যে বাংলাদেশের যে গত কয়েকবার ইলেকশন হয়নি, সেখানে কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করেছিল, এবং সেটা আপনারা জানেন যে সেখান থেকে স্বরাষ্ট্র সচিব এসে 13 ইলেকশন এরশাদকে ইলেকশনে নিয়ে যায়, আবার 18-র আগে তারা হস্তক্ষেপ করেছে অন্যভাবে। তো প্রত্যেকবারই কিন্তু এরকম হয়েছে। তো এই যে একটা মনে করেন তৃতীয় শক্তির বিষয়টি রয়েছে। আবার একই সাথে আওয়ামী লীগ একটা সময় অনেক বড় দল, তারা যেহেতু লং টার্ম একটা ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল ক্ষমতায়, তাদের যে শক্তিশালী কাঠামো, সেই কাঠামো আপনি সেটাকে আপনার ভাঙা তো সম্ভব হয়নি।
সেখানে হয়তো উপর সারির কয়েকজন মানুষ, প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি সহ কয়েকজন হয়তো চলে গেছেন, কিন্তু আপনি একদম প্রত্যেকটা স্তরে কিন্তু তাদের বসানো লোকই ছিল সবসময়। তো এখন যদি একটা নূতন রাষ্ট্র কাঠামো আপনি গড়ে তুলতে চান, যেটা ফেসিজমকে আপনি মনে করেন যে ধ্বংস করবে না, অন্তত কমিয়ে আনবে, সেটা খুব কিন্তু চ্যালেঞ্জিং বিষয়। সেই চ্যালেঞ্জটা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে হয়তো চলছে বা নিচ্ছে। কিন্তু আমি 2 দিন হলো বাংলাদেশে এসেছি, আমি ইতিমধ্যে যতটুকু বুঝতে পারছি সিরিয়াসলি আসলে যেভাবে আমাদের এক্সপেকটেশন ঠিক তার কাছাকাছি নেই। আমি যদি বলি যে আমার এক্সপেকটেশন 10, এটা হয়তো এখন 2 বা 3 হচ্ছে, কিন্তু আমরা যথেষ্ট সময় কিন্তু পার করে এসেছি। যেটা আমি বলছিলাম, যেমন আমাকে অনেকে কোশ্চেন করেছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটা কি আপনি মানেন কিনা বা এটা আপনি সমর্থন করেন কিনা। তা আমি যেটা উত্তরে বলি আর কি ইন জেনারেল, যে ছাত্রলীগকে নিষিদ্ধ করে হয়তো তারা যে টেরোরিজম বা আদার কিছু করেছে সেই জন্য আপনারা নিষিদ্ধ করেছেন, কিন্তু ছাত্রলীগের হাতে যে অস্ত্র ছিল সেটিকে আপনি উদ্ধার করেছেন। ছাত্রলীগের নেতাদের কাছে যে হাজার হাজার কোটি টাকা, কালো টাকা, সেটাকে উদ্ধার করেছেন। আপনি যদি আমাকে নিষিদ্ধ করে দেন আর আমার হাতে যদি অস্ত্র এবং টাকা থাকে, বাংলাদেশের পুলিশ বাহিনী বা আদার যত বাহিনী আছে তাদের সাথে তারা যুদ্ধ করতে পারবে দরকার হলে। এবং সেই টাকা যদি তারা সারা পৃথিবীতে ইউজ করে, মিডিয়া ইউজ করে, ইন্টারন্যাশনাল মিডিয়া ইউজ করে, আপনি তো আসলে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা, এটা তো আপনি 2% না, আপনি 1%ও সেটা বাস্তবায়ন করতে পারবেন না। তো এই বিষয়গুলো হচ্ছে কি আসলে একটা প্রপার প্ল্যান ওয়ার্ক করা দরকার। এবং যারা এখন এই নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য যারা দায়িত্ব নিয়েছেন, অবশ্যই তারা অনেকেই যোগ্য লোক, আমি সবাইকে যোগ্য লোক বলবো না, কারণ এখানে অনেকে এসছেন যারা উপদেষ্টা পরিষদেও এসছেন, অনেকের বিষয়ে প্রশ্ন এসছে এবং চেঞ্জও করা হয়েছে ইতিমধ্যে, এবং অনেক নিয়োগ নিয়ে অনেক কোশ্চেন আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা একটা প্রপার টিম ওয়ার্ক করা দরকার, এবং যারা ফেসিবাদ বিরোধী লড়াই করেছে এটা সবাইকে নিয়ে এই কাজটা করা দরকার। কিন্তু আমার মনে হয় কিছু স্ক্যাটার্ড কাজ হচ্ছে। আমার হয়তো শর্ট অবজারভেশন ঠিক নাও হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে, কারণ আমি অনেক সাংবাদিকের সাথে অলরেডি 2 দিনে বসেছি, এবং সকল মিডিয়ার বলতে পারেন, এবং আমি চেষ্টা করেছি বোঝার যে আসলে কী হচ্ছে। সো ইস রিয়েলি আমরা 3 মাস বা 3.5 মাস সময় গিয়েছে, কিন্তু আমরা আসলে কোনো প্ল্যান ওয়ার্কস প্রপারলি কাজ হচ্ছে না। হয়তো কিছু কমিটি হয়েছে, কিন্তু কমিটিগুলোর যে একটা ভিশন বা প্রপার কাজ থাকা দরকার সেটা হয়নি। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলছি, যেমন ধরেন আপনি যখন এরকম ফেসিজম বা একটা দুর্নীতিপরায়ণ বা একটা সন্ত্রাস যারা করেছে তাদেরকে আপনি যখন মোকাবেলা করবেন, এরকম একটা বিপ্লবের পরে আপনি দুর্নীতি দমন কমিশন, এটার প্রথম সপ্তাহেই তাদের কার্যকর করা দরকার ছিল। এবং আমি যেটা বলছি যে যদি এনবিআর দুর্নীতি দমন কমিশন তারা যদি একটা কাজ করতো, যে যারা 300 এমপি ছিল, যেহেতু তারা বৈধ এমপি না আমাদের সবার কাছে এটা স্বীকৃত, এবং তারা যেহেতু সবাই এখানে দুর্নীতিপরায়ণ মানুষ, এটা প্রতিষ্ঠিত সবার কাছে, শুধু তাদের যদি বলা হতো যে যা নির্বাচন কমিশনে তারা যে তাদের হিসাব জমা দিয়েছে গত বছর ইলেকশনের সময়, হলফনামা দিয়েছে, এর বাইরে তাদের যত টাকা আছে সে টাকা তো তাদের না, তাদের হিসেব অনুযায়ী সে টাকাটা যদি গভর্নমেন্ট নিয়ে নিত, তাহলে দেখতেন যে কিন্তু এই এখন যে সরকার যে বিভিন্ন সমস্যায় পড়ছে, আপনি দেখছেন চট্টগ্রামে বড় ধরনের একটা কিন্তু সংকটের মুখে পড়েছিল সরকার, একজন আইনজীবীকে মেরে ফেলা হয়েছে। তো বাংলাদেশে 24-এ যে আমরা যে আন্দোলনটা হয়েছে, এর সে বড় আন্দোলন করতে আওয়ামী লীগের খুব বেশি সময় লাগবে না যদি আপনি এগুলো না করেন। শুধু এনবিআর, দুর্নীতি দমন কমিশন এবং ফাইন্যান্সিয়াল অন্য যে অথরিটিগুলো আছে, তাদের 1 মাসের কাজ হচ্ছে যে পুরো এই দুর্নীতির টাকাটা, কালো টাকাটা সরকার নিয়ে নেয়া, যেটা জেনুইন টাকা সেটা নেওয়ার দরকার নেই, আপনি এটা লিগেলি নিতে পারেন, অস্ত্র উদ্ধার করে ফেলতে পারেন, তখন আপনি মানুষের আস্থা আরও বেশি পাবেন। কিন্তু এখন যেটা হচ্ছে ইউনাইটেড না মনে হচ্ছে, আন্দোলনটা যেমন ইউনাইটেডলি হয়েছিল জাহেদ ভাই, এখন সবার মত একটু ডিফারেন্ট মনে হচ্ছে, যে বিএনপি একদিকে কথা বলছেন, জামাত একদিকে কথা বলছে, আবার অন্যরা বিভিন্ন রকম মতামত দিচ্ছে, সবার মধ্যে একটা শঙ্কা কেমন যেন, এটা কাটিয়ে উঠতে হবে আমাদের, তাহলে হয়তো আমার একটা ভালো রাষ্ট্র বা গণতান্ত্রিক পথে আমরা হাঁটতে পারবো ভালোভাবে। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন অনেকেই দেখছেন, অনেকেই বলছি নতুন বাংলাদেশের পথে আমরা এগুচ্ছি, সরকারও নিশ্চয়ই বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু যেটা ব্যারিস্টার মাহবুব বলছিলেন যে আসলে এক্সপেকটেশনের জায়গাটা হয়তো সেইভাবে হচ্ছে না। আপনি কি এরকম মনে করেন যে রাজনৈতিক দলগুলো, ছাত্ররা, জনতা যেইভাবে একটা সুনির্দিষ্ট পথ নিয়ে কিংবা একটা নতুন বাংলা গড়ার ক্ষেত্রে কাজ করা শুরু করেছিলেন বা যেই স্বপ্ন দেখা শুরু করেছিলেন, সেই পথে কি ঠিকঠাক আমরা আছি বা এক্সপেকটেশন অনুযায়ী কি আগাচ্ছি? আমরা পথে ঠিকঠাক আছে, কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী আগাচ্ছি না, এটা সত্য। আই অ্যাগ্রি উইথ দ্যাট। এবং এক্সপেকটেশনেরও আবার একটা বড় প্রবলেম আছে, সেটা কি, যখন আপনি কোনো কিছু খুব বেশি মূল্য দিয়ে পাবেন, অনেক মূল্য দিয়েছেন, তখন দেখবেন আপনার এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে যায়। তো ফলে সেই এক্সপেকটেশন মিট করাও সোজা না।
আমাদের এই সরকারটা যেহেতু আমরা প্রচুর মূল্য বলতে কিন্তু আমি জুলাই আগস্ট বলি না, এই কথাটা আমি বারবার বলি কারণ এটা মানুষের মাথায় ঢুকতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে বছরের পর বছর লড়াই করেছে, মূলত রাজনৈতিক দলগুলো লড়াই করেছে, তাদেরকে অনেক সমালোচনা আমরা করতে পারি, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো বিএনপি জামায়াত সাফার করেছে। মানে ন্যূনতম সাফারিং হচ্ছে আপনি 100 মামলা খাবেন, 50 মামলা খাবেন, আপনি গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে টর্চার করা, এগুলো তো আছেই। ন্যূনতম হচ্ছে ওটা গিয়ে জেলে যাবেন, কয়েক মাস বা 1-1.5 বছর থাকবেন, এরপর বেরিয়ে সপ্তাহে 4 দিন 5 দিন কোর্টে আপনার দিন শুরু হবে, বিকালবেলা ফিরবেন, আপনি চাকরি করতে পারবেন না, ব্যবসা করতে পারবেন, এটা হলো কিন্তু ন্যূনতম। সো এত মূল্য দিয়ে যখন একটা অর্জন হয় তখন এক্সপেকটেশন খুব হাই হয়, আমাদের চরম এক্সপেকটেশন আছে। আবার এই সরকার আসলে কাজ কিসের উপরে শুরু করেছে? একটা ধ্বংসস্তূপের উপরে। মানে বাংলাদেশে কোনো পুলিশ নাই, 8-10 দিন পুলিশ মাহবুব দেশে ছিলেন না, কিন্তু খবর তো নিশ্চয়ই পেয়েছেন, একটা দেশের কোনো পুলিশ স্টেশনে পুলিশ নাই। এরপর আসার পর এখন মাত্র আমরা সন্ধ্যার পরে 1 মাস 1.5 মাস আগে সন্ধ্যার পর রাস্তায় ট্রাফিক পুলিশ দেখি নাই। গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় বাইরে যাওয়া তো দূরেই থাকুক, ঢাকা শহরের বুকে সন্ধ্যার পর মানে ট্রাফিক পুলিশ, অন্য পুলিশের কথা বাদই দেই, আমলারা কাজ করছেন না, কথা শুনছেন না। এই যাবতীয় সব কিছু থেকে বেরিয়ে যদি ফ্যাক্টরগুলো নেই তাহলে আমি মনে করি তারা খারাপ করছেন না। কিন্তু আমি একমত যে সরকারকে না এক্সপেকটেশনের সাথে, কারণ এটা তাকেও বুঝতে হবে, মানুষ দিনের শেষে আসলে বিবেচনা করবে আমার এক্সপেকটেশন কতটুকু সরকার ফুলফিল করতে পারছে। আমরা তো ভিজিবলি কয়েকটা ক্লিয়ার স্টেপ দেখতে পারি। ধরুন এই ক্যাবিনেটটা এত ছোট কেন, অনেক বলার পর আবার 2-3 জন, তারপরও কি হলো? বড় বড় 2-3টা মন্ত্রণালয় এক একজনের হাতে আছে। আমরা যে সরকারকে ব্যর্থ বলবো, আগে তো আপনি তাকে আইডিয়াল কন্ডিশন দিতে হবে। আমি ওনার ঘাড়ে 3টা বস্তা দিয়ে বললাম, উনি তো টানতে পারছেন না, কিন্তু কথা ছিল ওনার একটা বস্তা টানার, আমার একটা বস্তা, আমার ঘাড়েও 3টা বস্তা, একজনের উপর কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব। অত খেয়াল করি আমাদের প্রবলেম এখন বেশি, এখন মন্ত্রণালয় চালানো কঠিন, কারণ প্রশাসন আপনার কথা শুনছে না, পুলিশ আপনার কথা শুনছে না, এবং সব সিস্টেম নষ্ট হয়েছে। পারলে এখন প্রতি মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে 1-2 জন করে প্রতিমন্ত্রী উপমন্ত্রী থাকার কথা, যুক্তি তাই বলে। তা না করে আপনি করলেন কি এক একজনের অধীনে, যেমন ধরুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সবচেয়ে ডিস্ট্রাক্টেড মন্ত্রণালয় তো স্বরাষ্ট্রমন্ত্রীর মানে ঘুমানোর কথা না, তার 2জন প্রতিমন্ত্রী থাকার কথা, কিন্তু কৃষি মন্ত্রণালয়ের মতো বিরাট এক মন্ত্রণালয় আপনি তার অধীনে দিয়ে রেখেছেন। প্রচুর উদাহরণ আছে। তো এখন স্বরাষ্ট্রমন্ত্রী কতটুকু সফল ব্যর্থ, ওই হিসাব আমরা কিভাবে করব? আমরা কি ওনাকে সত্যিকার অর্থে একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট দিয়েছি? কৃষিতে কয়দিন পর উৎপাদন নিয়ে শরীরগোল হবে, আমরা তার বিরুদ্ধে কথা বলবো। ডক্টর আসিফ নজরুলের অধীনে আইন মন্ত্রণালয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একটা, তার অধীনে আবার প্রবাসী কল্যাণ, কয়দিন আগে সংস্কৃতিও ছিল। কিভাবে সম্ভব? যোগাযোগ সেতু মন্ত্রণালয় নিয়ে এক ওবায়দুল কাদের একটা সামলাতে হিমশিম খেয়েছেন, আমরা এখন সেই উপদেশের সাথে আবার বিদ্যুৎ জ্বালানিও দিয়েছি। সো আমরা এইভাবে করলে, সরকার এই জায়গাগুলো করে যদি আরো বেটার হতো, তখন আমার মনে হয় পারতো। তারপরও আমার মনে হয় যে নট ব্যাড, কিন্তু সরকারকে উচিত হবে, আমি আবারও বলছি, এক্সপেকটেশন যেহেতু অনেক হাই, তাদেরকে অনেক করতে হবে। এবং এটা আলোচনা করি রাইটলি, আরও ইয়াঙ্গার একটা ক্যাবিনেট, অনেকেই আছেন যথেষ্ট বয়স হয়েছেন, তাদের বয়সজনিত একটা শারীরিক এবং মানসিক, বয়স কিন্তু শুধু শারীরিক অক্ষমতা তৈরি করে না, মানসিক অক্ষমতাও তৈরি করে। সো এই ব্যাপারগুলোতে তাদের কেয়ারফুল হওয়া দরকার এবং খুব দ্রুত এগুলো পরিবর্তন করা দরকার। কারণ তাদের মনে রাখতে হবে, অলরেডি অর্থনীতিতে কিন্তু সংকট শুরু হয়েছে। এই সংকটটা নতুন শুরু হয়নি, শেখ হাসিনার সংকট চলছে, চেষ্টা করছেন তারা অনেকটুকু মানে ব্যারিয়ার দিতে পেরেছেন, কিন্তু এই সংকট যখন হবে তখন দিনের শেষে আসলে পরিস্থিতি খারাপ হতে পারে। দে শুড বি কেয়ারফুল। জি, ব্যারিস্টার মাহবুব, আপনার কাছে যে প্রশ্ন জানতে চাইবো যে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের আসলে কত মাস লাগবে সে ব্যাপারে তার একটা জবাবদিহিতা বা জানানোর অধিকার জনগণের কাছে আছে। এখন সেইটার ক্ষেত্রে সরকার আসলে কতটা আন্তরিক, এ বিষয়ে জানবো, তবে ছোট্ট একটা বিরতির পর। দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন ডাক্তার জাহিদুর রহমান এবং আছেন ব্যারিস্টার মাহবুবুর রহমান। বিরতির আগে ব্যারিস্টার মাহবুবের সঙ্গে কথা বলছিলাম, যেই প্রসঙ্গটি জানতে চেয়েছিলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের আসলে কত মাস লাগবে সেটা জানার অধিকার সরকারের রয়েছে, মানুষের রয়েছে, জনগণের রয়েছে। সরকার সেই বিষয়টি জনগণকে জানাবে। সেই বিষয়টিকে আসলে সরকার সেভাবে জানাচ্ছে, কিংবা তাদের যে বিষয়টা জনগণের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে সরকার আসলে কতটা আন্তরিক, তারা কিভাবে কাজ করছে?
যে মূলত এখানে আমি যদি তিনটা দৃষ্টিভঙ্গি থেকে দেখি, যেমন বলেন জনগণের, আমি জনগণের একজন পার্ট, সেটা একরকমের। আবার সরকার যাদের জানানোর দায়িত্ব, সেটা একটা পার্ট। আবার তারেক রহমান সাহেব তিনি একটা দলের প্রধান, সেই হিসেবে তার একটা আকাঙ্ক্ষা আছে। তো প্রথমত হচ্ছে যে জনগণ কি চায়। তো জনগণ যেটা আমরা বলছি যে বৈষম্যহীন সমাজ, আমরা যে ৭১, ২৪ এই যে লড়াই, এগুলো কিন্তু এক্সপেকটেশনটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এক্সপেকটেশন হচ্ছে যে আমরা ভোটের লড়াই, মানে ভোটের একটা অপরচুনিটি থাকবে, আমাদের ভোটাধিকার থাকবে। এবং আপনি দেখবেন যে অনেকে এই নিয়ে আগে কথাই বলতো না, কিন্তু এখন কিন্তু সবাই এটা বলছে যে আমরা ভোটের অধিকার পাই নাই। যার বয়স মনে করেন ৩০ বছর, তিনি ভোটই দিতে পারেন নাই একবারের জন্য, তো তারা কিন্তু এই কথাটা বলছে সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় যে আমরা ভোট দিতে চাই। কারণ হচ্ছে তারা যেহেতু গত ৩টা বা ৪বারে ভোট দিতে পারে নাই ইলেকশনে, তো তারা একটা ভোটাধিকার কিন্তু চাচ্ছে জনগণ। তেমন জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে যে একটা ভোট আসুক, সেটা একটা সুনির্দিষ্ট টাইমিং থাকতে পারে এবং থাকা উচিত। কেন থাকা উচিত, যেটা জাহেদ ভাই বলছিলেন যে এক্সপেকটেশনটা টু হাই। অনেকে বলেন, আমি দেখছি ইয়াং জেনারেশনটাও যারা পলিটিক্যালি ইনভলভ হচ্ছে, তারা কেউ বলে যে আপনারা তো এতদিন ভোট দিতে পারেন নাই, রাজনৈতিক দল ভোটাধিকার আনতে পারে নাই, আমরা এনেছি। কিন্তু আসলে অ্যান্সারটা এরকম হবে না। আপনারা এনেছেন, আমরা ইউনাইটেডলি এনেছি। আসলে এই যুদ্ধটা বা লড়াইটা আসলে ইউনাইটেডলি হয়েছে। আমরা কিন্তু লন্ডন থেকে আমরাও করেছি, ভাই সবসময় কথা বলেছেন, আপনারা কাজ করেছেন, মাঠে তরুণরা, যুবকরা সবাই লড়াই করেছেন। কিন্তু মূলত হচ্ছে কি যে আমরা কিন্তু একটা পজিটিভ দৃষ্টিভঙ্গির দিকে যাব। তো সেখানে বর্তমান সরকার অবশ্য উদ্যোগ নিয়েছে, তারা নির্বাচন কমিশন গঠন করেছে, তারা আরও কিছু কমিশন গঠন করেছে কিছু সংস্কারের জন্য। এবং সেই সংস্কারের জন্য আমার মনে হয় তাদের একটা বোঝাপড়া থাকা উচিত, এমন যে আমরা এই টাইমের মধ্যে এটা করব। যেহেতু এমন না যে এটা তারা শেখ হাসিনার মতো ১৫ বছর ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা তাদের হওয়া উচিত না কোনোভাবেই, বা একটা সার্টেন টাইমের বেশি থাকার কোনো সুযোগও নেই তাদের, কারণ তারা আবার কিন্তু প্রতিরোধের মুখে পড়বে। তো সেজন্য আমার মনে হয় তাদের খুব শিগগিরই হয়তো একটা টাইম হতে পারে যে এটা ১০০ দিনের মধ্যে তাদের এই কাজের প্রাথমিক ধারণাটা নেওয়া উচিত ছিল, যেটা হয়তো তারা পারে নাই। তারা হয়তো একটা টাইম নিতে পারে যে আমরা আগামী ৬ মাস, মানে আগামী আরও ৩ মাস, টোটাল ৬ মাস পরে আমরা বলবো যে আগামী অমুক তারিখে ইলেকশন, অথবা অমুক তারিখের মধ্যে শিডিউল ঘোষণা হবে। কিন্তু সেক্ষেত্রে কি আমরা কিছুটা তাড়াহুড়ো করছি? কারণ এই সরকার যখন দায়িত্ব নেয় তখন বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপিও বলেছে যে যতদিন পর্যন্ত সংস্কারে যে সময়টা লাগে সেই মানে সুনির্দিষ্ট বা যৌক্তিক টাইমটা সরকারকে তারা দিতে চায়। তাহলে কি এখন যে নির্বাচনের রোডম্যাপ চাচ্ছি, সেই ক্ষেত্রে কি রাজনৈতিক দলগুলো একটু তাড়াহুড়ো করছে? এটা তাড়াহুড়ো আমি কিন্তু আগেই বলেছি যে এক্সপেকটেশনটা কোথায় তৈরি হয়েছে। কারণ হচ্ছে যে যারা ইয়াং জেনারেশন তারাই কিন্তু ভোট দিতে চায়। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেক কিন্তু এটা লিখছে এখন। আবার কারণ হচ্ছে কারণ আমরা সংস্কারটা তারা করবে, এটাও আমাদের এক্সপেকটেশন। এই জন্য কারণ আমরা অনেক বছর মানে একটা বলবো যে ফেসিজম আস্তে আস্তে শক্ত হয়েছে এবং খুবই মানে জনগণের উপর স্টিম রোলার চালিয়েছে। তো এই সিস্টেমটা যাতে একটু চেঞ্জ হয়, কিছু পলিসি তৈরি করা। আবার খেয়াল রাখবেন, যদি আপনি পলিসি তৈরি করে দিয়ে গেলেন, এটি কিন্তু পার্লামেন্টে এক আদেশে শেষ হয়ে যেতে পারে। আচ্ছা, ডক্টর ইউনূস সাহেব বা যারা আমরা যত কমিটি করছি, যত কমিশন করছি, এই কমিশনের জন্য কিন্তু মাত্র 1 মিনিটে একটা আদেশ, হ্যাঁ, সব পার্লামেন্ট মেম্বাররা বলবে হ্যাঁ ওটা বাতিল হয়ে যেতে পারে। অতএব আপনি যখন কোনো কাজ করবেন, আপনার খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু কেউই এখানে মানে সারা জীবনের জন্য থাকতে পারবো না। অতএব এই জন্য আপনাকে মনে রাখতে হবে যে এক্সপেকটেশনটা, ইলেকশনের এক্সপেকটেশন কিন্তু আছে, তাড়াহুড়োর বিষয়টাও থাকতে পারে। সেজন্য আমি বলছি যে এমন হয় যে আপনি 6 মাস বলে দেন যে আমি 6 মাস যখন শেষ হবে, আগস্ট থেকে 6 মাস যখন শেষ হবে, আমরা সুনির্দিষ্ট ডেট দিয়ে দেবো ইলেকশনের। সেটা বললে তো কোনো সমস্যা নাই আসলে। কারণ হচ্ছে আপনি যত কমিশন গঠন করেন, যতই আপনি সংস্কার করেন, এন্ড অফ দ্য ডে এই সরকার পরিবর্তন হবে। শেখ হাসিনা যদি পরিবর্তন হয়, তাহলে ডক্টর ইউনূস সাহেবও অবশ্যই পরিবর্তন হবে, এবং তিনি বলেছেনও যে আমি সুনির্দিষ্টভাবে কিছু সংস্কারের পরই নির্বাচন দেব। তো সেজন্য একটা সমঝোতা দরকার সবার মধ্যে। সেটা তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি আছে, যারা আন্দোলন করেছেন, তারা, রাজনৈতিক দলগুলো, ডক্টর ইউনূস স্যারের যে ক্যাবিনেট আছে, সবাই মিলে যদি এটা, সবার আসলে একটা সমন্বিত দরকার বা উদ্যোগ দরকার। এখানে কিন্তু কোনোভাবেই বলা যাবে না যে স্টেক হোল্ডার্স হিসেবে পলিটিক্যাল পার্টি আলাদা হয়ে গেছে। বিকজ ডক্টর ইউনূস সাহেব তার কিন্তু নিজস্ব কিন্তু ওই রকমের কোনো টিম নাই। উনি ধার করে কিছু টিম এনেছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রফেশন থেকে, সোশ্যাল সুশীল সমাজ থেকে, এবং সেখানে নানাবিধ কিন্তু বিতর্ক তৈরি হওয়া শুরু হয়েছে। তো সেটা হবেই, যতদিন বেশি থাকবে ততদিন কিন্তু তাদের গ্রহণযোগ্যতা কমতে পারে। সেজন্য তাদেরও হিসেব করে কাজ করতে হবে যে হ্যাঁ, আমরা এই আপনার এই নতুন পলিসিগুলো আমরা তৈরি করব, একটা এইরকম একটা টাইম ফ্রেম লাগতে পারে, সুনির্দিষ্ট সময়, এবং সেটার ক্ষেত্রে সব স্টেক হোল্ডারদের সাথে তার একটা ইন্টারনাল
আমার মনে হয় বোঝাপড়া থাকা উচিত। জি, ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে বিষয় যে জানতে চাই যে তারেক রহমান একটি কথা বলছিলেন যে সরকার কি করতে চায় সেই কর্মপরিকল্পনার একটা রোড ম্যাপ থাকা উচিত, কিন্তু তিনি আরেকটি কথা বলেছেন যে রোড ম্যাপের কথা শুনলেই উপদেষ্টাদের চেহারায় এক ধরনের অস্বস্তির ছাপ ফুটে ওঠে। আসলে কি উপদেষ্টারা চাচ্ছেন যে লেন্দি হয়ে যাক বিষয়টা, কিংবা সংস্কারগুলো আর একটু দেরি হয়ে যাক, কিংবা তারা একটা সব কিছু গুছিয়ে ইলেকশন করতে চায়, এরকম কি আসলে কাজ করছে তাদের মধ্যে? কিছুটা লক্ষণ আসলে আছে। জনাব তারেক রহমান যেটা বলেছেন এটা ভিত্তি আছে, আমি ভিত্তির প্রসঙ্গে আসবো, কিন্তু আগে রোড ম্যাপ চাওয়া নিয়ে বলি। মানে রোড ম্যাপ চাওয়া হচ্ছে, বলা হয়নি যে এতদিনের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ দেন। রোড ম্যাপ আসলে রোড ম্যাপ যারা, যেমন ধরুন আমরা যদি চিন্তা করি, একজন পরীক্ষা নেবেন, আমরা সরকারকে ধরে উনি পরীক্ষা নেবেন, তো যারা পরীক্ষা দেবেন তাদের পরীক্ষাটা কবে হবে, কখন হবে, সেটার উপরে ডিপেন্ড করবে। আপনি যেমন, আমি ফাঁকিবাজ স্টুডেন্ট, আমি খুব বেশি পড়বো না, আমি ডেটটা জানতে হবে, ওইটা 2 মাস 3 মাস আগে আমি শুরু করবো, তো আমাকে জানতে হবে তো ওই পয়েন্টটা কোনটা। ধরুন 1 বছরের মধ্যে নির্বাচন, দলের পরিকল্পনা একরকম হবে, তাত্ত্বিকভাবে হচ্ছে 5 বছর পরে নির্বাচন, তখন ওনার দলকে উনি কী করবেন, কিভাবে কি নেবেন, সেই পরিকল্পনা তো যিনি ওনারা পরীক্ষা দেবেন, সো তাদের তো এটা জানার দরকার আছে। আসলে এটা সরকারের যেমন আছে, আমরা ধরলাম সরকার জানে, আমরা ধরে নিলাম সরকার জানে, কিন্তু সেটা জানলে তো হবে না, এক্সামিনার জানলে হবে না, তো এক্সামিনিরও এটা জানতে পারতে হবে। সো এই ঘটনাটা হলো 1। 2 হচ্ছে, আমি সাম্প্রতিক সময়ে দুজন উপদেষ্টার বক্তব্য নিয়ে একটু বলতে চাই। তথ্য উপদেষ্টা ব্রিটিশ একটা প্রতিনিধি দল, একটা সংস্থার প্রতিনিধি দলের সাথে আলাপকালে বলেছিলেন, যদিও এটা পরে তার জায়গা থেকে অস্বীকার করা হয়েছে, কিন্তু তার যিনি সহকারী আছেন ফর্মালি এটা পত্রিকায় বা মিডিয়াতে স্টেটমেন্ট পাঠিয়েছিলেন, যে উনি বলেছেন যে দলগুলো সরকারকে সফল হতে দেখতে চায় না, কারণ তারা সংস্কার চায় না, তারা চায় সংস্কার তাদের অধীনে হোক। উনিও কিন্তু বলেননি যে সংস্কার চায় না, উনি বলছেন তাদের অধীনে হোক। আর তারপর ঠিক আছে, এটা যেহেতু ক্লোজ ডোরে কথা হয়েছে, আমরা স্টেটমেন্ট থেকে জানি, আরেকজন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, উনি কিন্তু একদম প্রকাশ্যে খুব টাফ ভাষায় বলেছেন 53 বছর রাজনৈতিক দলগুলো কি করেছে, তারা ঠিকঠাক করলে তো আমাদেরকে ক্ষমতায় আসতে হতো না। উনি খুবই টাফ ভাষায় এই কথাগুলো বলেছেন। ফলে জনাব তারেক রহমান যেটা বলছেন, এই ধরনের একটা পরিস্থিতি আসলে এখন তৈরি হয়েছে। আমি যেটা মনে করতে চাই সেটা হলো সংস্কার, মানে এখন আস্তে আস্তে এই দুটো জিনিস যাতে মুখোমুখি না হয়ে পড়ে। নির্বাচন না, মানে স্লোগান হচ্ছিল না কোটার সময়, কোটা না মেধা, দিল্লি না ঢাকা, এখন যদি স্লোগান শুরু হয়ে যায় সংস্কার না নির্বাচন, এটা দুটো মুখোমুখি হওয়ার বিষয় যাতে না হয়ে যায়। আমি সরকারের দিক থেকে এটুকু মনে করি, যেহেতু তারা দায়িত্বে আছেন, তাদের দায়িত্ব বেশি, যোগাযোগটা যথেষ্ট করা দরকার। এই মুহূর্তে আমরা যারা পরস্পর বিরুদ্ধে যদি কথা বলে থাকি, আমরা সবাই শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা মানুষ, আমাদের লক্ষ্য একই, শেখ হাসিনার পতন, আমাদের লক্ষ্য একই, একটা উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ। পার্থক্য হচ্ছে আমাদের পথটা কেমন হবে, এই তো। সো এটা নেগোশিয়েট করে ঠিক করে ফেলা উচিত বলে আমি মনে করি। জি, আরেকটি ছোট বিষয় জানতে চাই যে 4 দিনের সফরে বাংলাদেশে সফর করছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা, তার এই মানে সফরকে কিভাবে দেখছেন? আসলে তার এই সফরের মধ্যে দিয়ে বাংলাদেশ এবং পূর্ব তিমুরের মধ্যে আমি খুব বেশি সিগনিফিক্যান্ট, মানে উনি আসছেন, আমাদের দেশের মানে সরকারের সাথে যোগাযোগ বাড়বে, কিন্তু এই দেশের সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক স্ট্র্যাটেজিক খুব মেজর কোনো সম্পর্ক আসলে আছে বলে আমি মনে করি না, এটা খুব বেশি সিগনিফিক্যান্ট। তাদের সাথে যেহেতু আমাদের বাণিজ্য সম্পর্ক নেই, সেক্ষেত্রে একটা ব্যাপার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের নেই তার মানে গুরুত্ব কম না, রাদার আমরা ডাইভার্সিফাই করতে চাই। এখানে হয়তো ইম্পর্টেন্সের জায়গা এটা। ডক্টর ইউনূস আর দায়িত্ব আসার পর থেকে সার্ককে পুনরুজ্জীবনের কথা বলছিলেন, এবং সেটা ভারতের কারণে হচ্ছে না এবং সহসা হয়তো হবে না। তিনি আসিয়ানে যেতে চান, তিনি ইস্ট এশিয়ার সাথে সম্পর্ক বাড়াতে চান। তো সব কিছু মিলে তিনি হয়তো আরও বহু জায়গা, আমরা যত বেশি মানুষের সাথে যোগাযোগ করতে পারি, যত বেশি মানুষের সাথে সম্পর্ক করতে পারি, যত বেশি যোগা এবং বাণিজ্য করতে পারি, সেটা ভালো। সো এটা একটা নতুন এরিয়া তৈরি করবে হয়তো। বলা হচ্ছে তাদের সাথে হয়তো রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রেও সহায়তা পাওয়ার বা আহ্বান জানানো হয়েছে, বা আহ্বান জানানো হয়েছে, এটা আসলে ঠিক তাদের পদ্ধতি করা আছে। আসলে তাদের কি আসলে করণীয় কিছু আছে এই ক্ষেত্রে? না, পূর্ব তিমুরে তেমন কিছু আসলে করার নেই, কারণ জাহিদ ভাই যেটা বলছেন যে পূর্ব তিমুর আপনার এখান থেকে অনেক দূরে একটা দেশ। আপনার প্রিভিয়াস রিলেশনশিপ আমি যতটুকু জানি, শুধুমাত্র পূর্ব তিমুর যখন স্বাধীন হয় তখন আমরা কিছু ডাক্তার পাঠিয়েছিলাম সেখানে জাতিসংঘের মাধ্যমে। আমার পরিচিত একজন ডাক্তারও গিয়েছিলেন, সেই জন্য আমি জানি বিষয়টা, বাহিত ডাক্তার। তো এরপরে খুব বড় কোনো বাণিজ্যিক সম্পর্ক, কোনো কূটনৈতিক কোনো সম্পর্ক আছে বলে মানে খুব সিগনিফিক্যান্ট কিছু নাই আসলে। তো সেক্ষেত্রে হয়তো এমন হতে পারে যে আপনি কোথাও ভোটে দাঁড়ালেন বাংলাদেশ, সেখানে একটা ভোট দিবেন, একটা ভেটো, এরকম একটা
সম্পর্ক তৈরি হতে পারে। ডাক্তার জাহিদুর রহমান, আরেকটা বিষয় জানতে চাই যে আজকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, হয়তো যে কোনো মুহূর্তে ঘোষণাও দেওয়া হতে পারে। এইটা আসলে কি ধরনের প্রভাব ফেলতে পারে? কেউ কেউ বলে থাকেন সরকারে যখন নতুন পে স্কেল আসে কিংবা মহার্ঘ ভাতার বিষয় আসে, মূল্যস্ফীতি হয়তো অনেক সময় উস্কে যায়, সেরকম কোনো শঙ্কা কি করছেন? করছি, এবং আমি খুব কঠোরভাবে প্রতিবাদ করছি এটার। আমরা আর্থিক সংকটের মধ্যে আছি। বাংলাদেশ এই মুহূর্তে যে ধরনের আর্থিক অবস্থায় আছে, এটা একটা টার্ম আছে ইকোনমিকলি, এবং এটা বেশ আগে শুরু হয়েছে বলে আমি বিশ্বাস করি। আমার মনে পড়ে আমি 2022 সালে একটা কলাম লিখেছিলাম এটা নিয়ে। সেটা হচ্ছে বাংলাদেশ আসলে একটা স্ট্যাগফ্লেশনে আছে। স্ট্যাগফ্লেশন মানে হচ্ছে একটা অর্থনীতিতে ইনফ্লেশন ইজ ভেরি হাই। এখন ইনফ্লেশন যখন বেশি থাকে, সহজ করে যদি বুঝি, বাজারে টাকার প্রবাহ বেশি, সেজন্য ইনফ্লেশন হচ্ছে, অথবা সাপ্লাইয়ের সংকট আছে, সেটাও হতে পারে, কিন্তু ইনফ্লেশন আছে। তো অ্যাপারেন্টলি মনে হয় যে ইকোনমিতে ইনফ্লেশন আছে, সেই ইকোনমিতে মানুষজনের আর্নিং ভালো এবং অর্থনীতি গ্রো করছে, এরকম মনে হয়। কিন্তু না, দেয়ার আর সাম সিচুয়েশনস যখন ইনফ্লেশন ইজ হাই কিন্তু অর্থনীতি স্থবির হয়ে পড়েছে, স্ট্যাগনেন্ট ইকোনমি। সো এখান থেকে স্ট্যাগনেশন থেকে স্ট্যাগ, আর ওখান থেকে ইনফ্লেশন যোগ করে। সো আমরা যে জায়গায় আসলে এখন এসে পৌঁছে গেছি, এই জায়গায় বসে আমরা আসলে আমাদের জন্য এইটা একটু মাথায় নেওয়া দরকার আছে। এইখানে দাঁড়িয়ে যখন এইরকম ইনফ্লেশন, আমাদের টিসিবি ট্রাক আছে, টিসিবি ট্রাক ঢাকা শহরে আপনি দেখবেন লাইন আওয়ামী লীগের সমান লম্বা, আওয়ামী লীগের সময় যত লম্বা ছিল। এই দেশের সাধারণ মানুষ এতটা সংকটে আছে, সেইখানে আমাদের এই প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা যাদেরকে সরকারি কর্মকর্তা কর্মচারী বলি, তাদের মহার্ঘ ভাতা দেয়া, এটা অত্যন্ত প্রতিবাদযোগ্য একটা পদক্ষেপ। এই জাতি যখন কষ্ট করবে, প্রতিটা মানুষকে সেই কষ্টের ভাগ নিতে হবে, তাদেরকে এই কষ্টের ভাগ নিতে প্রস্তুত থাকতে হবে। অর্থনৈতিক সংকটে পড়ে পাকিস্তানে হয়েছে, আমি ভুল না করলে শ্রীলঙ্কাতেও বেতন কমানো হয়েছিল। সুতরাং কোনোভাবেই সরকারের উচিত না, এবং আপনি যেটা বললেন, নিশ্চিতভাবে যেটা হবে, এদের সবার হাতে যদি অতিরিক্ত টাকা আসে, সেটা ইনফ্লেশনকে আরও বাড়াবে। এবং যেটা হয়, ইনফ্লেশন বাড়ালে বিপদ যেটা হয়, উনি মহার্ঘ ভাতা পেয়ে হয়তো তার বেতন ভাবে বৃদ্ধি দেখা গেল না, কিন্তু মোটামুটি একই জায়গায় থাকলো, কিন্তু ওই ইনফ্লেশনের ফলে অন্য মানুষ, বিশেষ করে, এবং ইনফ্লেশনে যেটা হয় সেটা হচ্ছে যারা ফিক্সড ইনকামে চাকরি করেন, তাদের জীবন আরও দুর্বিষহ হবে। সরকার কোনোভাবেই, এটা একেবারে ইনসাফ হয়নি, এটা ন্যায় বিচার হয়নি, ন্যায় বিচার হচ্ছে না। জি, মহার্ঘ ভাতা প্রসঙ্গে আপনার কাছে আর আমিও জানতে চাই, একটু যোগ করে রাখতে চাই, মানে প্রজাতন্ত্রের কর্মচারীরা যারা সৎভাবে জীবনযাপন করেন, অনেকের কাছে সব বেতন টেতন কিছুই না, এই সংখ্যাটা বিরাট, কিন্তু যারা সৎভাবে জীবনযাপন করেন তাদের কষ্ট হচ্ছে, এটা কিন্তু আমি বুঝি। আমি এটা বুঝেই বলছি, এই কষ্টের ভাগ সবাইকে নিতে হবে, আমরা সবাই কষ্ট করছি। জি, অর্থনৈতিক এই সংকটের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে অনেক সময় আমরা দেখে থাকি যে রাজনৈতিক সরকার সাধারণত তার প্রজাতন্ত্রের কর্মচারী যারা থাকেন তাদেরকে খুশি করার জন্য কিংবা তাদেরকে বাগে আনার জন্য বা তাদের মনটাকে জয় করার জন্য এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন। সেই দিক থেকে কি এই সরকার একই রকমভাবে করছে? কেউ কেউ কিন্তু এটাও বলছেন যে মহার্ঘ ভাতা দিচ্ছে কারণ আগের সরকারই এটা এই মানে কর্মচারীদেরকে কমিটমেন্ট দিয়েছিলেন, তাহলে এই সরকার কি তাহলে আগের সরকারের এজেন্ডাই বাস্তবায়ন করছে? এটা আমি এজেন্ডা বলবো না, আমি আপনি যে কোশ্চেনটা করেছেন এটা আমি চিন্তা করেছিলাম যে আমার কথাটা এরকমই বলবো, যে এই মহার্ঘ ভাতাটা এসছে এমন একটা কারণ থাকতে পারে। যেমন ধরেন জাহেদ ভাই আগেই বলেছিলেন যে অ্যাডমিনিস্ট্রেশন প্রপারলি কাজ করছে না। যখন প্রপারলি কাজ করছে না, তখন দেখা যাচ্ছে তাদেরকে নানাভাবে যদি কোনোভাবে কথায় হচ্ছে বুস্ট আপ করা যায়, এক ধরনের প্রণোদনার মতো, এই বুস্ট আপ করার একটা অংশ হতে পারে। এখন এই বুস্ট আপ করার নেগেটিভ একটা ইম্প্যাক্ট আছে, কারণ আপনি বুস্ট আপ করছেন একটা অংশকে, অন্য অংশ কিন্তু সাপ্রেসড হয়ে যাচ্ছে, সেটা একটা বড় ধরনের নেতিবাচক বিষয় আছে। আর একটা বিষয় উনি বলছেন যে যারা সৎ তাদের জন্য অবশ্যই এটা পজিটিভ হবে, কিন্তু আমি 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 যে যতটুকু মানে আমরা বুঝতে পারি অ্যাজ এ জার্নালিস্ট, এক সময় আমি যতটুকু কাজ করেছি, যে একটা বড় অংশ কর্মকর্তারা এই লং টার্ম যেহেতু একটা ফেসিজম ছিল, তাদের বিষয়টা এরকম যে তারা এই যে ভাতা বা বেতন যেটা পায় এটা আসলে তারা ওসব কাউন্ট করে না। তবে দুর্নীতিপরায়ণ যারা, তাদের জন্য এগুলো কিছুই না, এগুলো যাতে অনেস্ট তাদের জন্য হয়তো কিছুটা প্রণোদনা হিসেবে মনে হবে, কিন্তু যারা ইন্টারন্যাশনালি আপনাকে বিপদে ফেলার জন্য প্রশাসনে কাজ করেনি, তাদের জন্য এই প্রণোদনা তেমন কোনো কাজে দেবে না। তেমন সরকারি উদ্যোগটা হয়তো বিফলেই যাবে, বরং আর জনগণ আরও সাপ্রেসড হবে, যেটা উনি ব্যাখ্যা দিয়েছেন প্রপারলি। আজকে অর্থ উপদেষ্টা চমৎকার একটি কথা বলেছেন যে রাজনৈতিক সমঝোতা কঠিন কিন্তু চাঁদাবাজির সমঝোতা সহজ। তিনি আসলে এক প্রসঙ্গে বলছিলেন যে শুল্ক কমাচ্ছি কিন্তু বাজারে তার প্রভাব পড়ছে না। মূল কারণই হচ্ছে যে যারা আসলে চাঁদাবাজি করেন তাদের মধ্যে একজনের সমঝোতা হয়ে যাচ্ছে।
আসলে কি এরকম ঘটনা ঘটছে? যদি ঘটেই থাকে তাহলে এই 5 আগস্টের পরে কারা এই সমঝোতা করছে বলে মনে হয়? আমি তার আগে একটু বলি, আমি খুব শ্রদ্ধেয় মানুষ, আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব শ্রদ্ধা করি। ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশের একটা গভর্নর হিসেবে অসাধারণ ভূমিকা পালন করেছেন এবং অর্থমন্ত্রী হিসেবে করছেন, কিন্তু উনি যখন সরকারের জায়গায় দাঁড়িয়ে কথা বলেন, আমি এটা গ্রহণ করতে প্রস্তুত না। এটা আমি আপনি বলতে পারি। ধরো সমঝোতা করলাম, সরকারকে রেখেছি কেন আমরা? সরকারের কাজটা কি? কে কে করছে আপনি কি স্রেফ গ্রেফতার করে ফেলবেন, ধরে ফেলবেন, যা যা করার আপনি করবেন, আইনগত ব্যবস্থা জানে। আর সরকার কখনোই কথাগুলো বলতে পারে না, প্লেন অ্যান্ড সিম্পল। সরকার কাউকে কাউন্সেলিং করার কাজ না, সরকারে কিন্তু শক্তি আছে, সরকার একটা বল প্রয়োগকারী সংস্থা, এবং তিনি যদি লেজিটিমেটলি নৈতিকভাবে বল প্রয়োগ করেন সেটা মানুষ বাহবা দেবে। শেখ হাসিনা বল প্রয়োগ করতে, তাকে আমরা ঘৃণা করতাম কেন? উনি অনৈতিকভাবে ইললেজিটিমেট অ্যান্ড ইললিগাল বল প্রয়োগ করতেন। সো আপনি যদি চাঁদাবাজদেরকে ধরেন, ওই চাঁদাবাজ এবং সে যে দলেরই হোক না কেন, তার আশপাশের লোকজন, তার পরিবারের লোকজন নাখোশ হবে, অথচ এই দেশের কোটি কোটি মানুষের সমর্থন আপনি পাবে। তো সরকারকে বল প্রয়োগ করতে হবে। তো আমি এটুকুই মনে করি। আর হ্যাঁ, এটা আমরা মানতে হবে, এটা সরকারের বাইরে এই আলাপ ওনারা করবেন না, আমরা করবো। যেটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আসলে এই ব্যাপারগুলো ছিল, এবং সত্যি বলতে কতগুলো সিস্টেম এমনভাবে তৈরি হয়েছে, আপনি খুঁজতে গেলে দেখবেন যে একটা বিকল্প স্ট্রাকচার বা সিস্টেম তৈরি হওয়ার আগে আপনি এটা বন্ধ করে ফেলতে পারবেন না, এটা কঠিন হয়ে যায়। আমি পরিবহনের বাইরে একটা ছোট উদাহরণ দিই। একটা রাস্তায় 10 জন মানুষ বসেন ফুটপাতে, এর মধ্যে কিছু ভালো জায়গা আছে, কিছু খারাপ জায়গা আছে। এই জায়গাগুলো যদি, কথার কথা, যে এদিকে সরিয়ে দেয় অথবা এই জায়গাগুলো সরকার ব্যবস্থাপনা নিয়ে ভাড়া না দেয়, পরের দিনই দেখবেন এই জায়গায় কে কোনটায় বসবে তার জন্য রক্তারক্তি মারামারি হবে। ফলে এটা একটা সিস্টেম। 5 আগস্টের পর আমি তো বহু ক্ষেত্রে এরকম নিউজ দেখেছি, তারা খুঁজছে আমরা এখন কাকে টাকা দিয়ে আমাদের জায়গাটা এনশিওর রাখতে পারি। সো আমাদের দীর্ঘদিন এই ধরনের একটা সিস্টেম এবং একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, এটাকেও আমাদের নির্মূল করতে হবে, কিন্তু ধাপে ধাপে। কিন্তু পরিবহনের চাঁদাবাজি খুব ইজিলি বন্ধ করা যায়, এটা তো সরকারের করা উচিত। জাতীয় নাগরিক কমিটির প্রধান সার্জিস আলম বলছিলেন যে একটা প্রসঙ্গ, যে অনেকে জুলাই বিপ্লবের কথায় কিছুদিনের মধ্যেই ভুলতে বসেছে। কারণটা কি? এদের কেউ কেউ অনেকে সিন্ডিকেট, চাঁদাবাজি কিংবা বিভিন্ন ধরনের তদবিরবাজিতে বা তদবির বাণিজ্যে লিপ্ত হয়ে পড়েছেন। এর কারণটা কি? আসলে আমরা এই যে একটা চেঞ্জ চাচ্ছি কিংবা নতুন একটা বাংলাদেশ চাচ্ছি, নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি, সেই জায়গায় এই জুলাই বিপ্লবের ঘটনা ভুলতে বসার কারণটা কি? আসলে মূলত হচ্ছে আমরা তো বাঙালি জাতি ভুলে যাই অনেক কিছু, বাংলাদেশিরা সাধারণত অনেক কিছু ভুলে যায়। কেন ভুলে যাই? কারণ হচ্ছে কি, আমাদের একটা সমস্যার পরে আরেকটা সমস্যা যখন আসে আমরা ওইটাকে ডিল করি। এটা হিউম্যান বিং, সবার একটা আমাদের টেন্ডেন্সি। আপনি দেখবেন যে আপনার হাতে ছোট একটা ব্যথা আছে আঙ্গুলে, কিন্তু এরপর যদি কোনো কারণে নাকে অথবা চোখে ব্যথা হয়, আঙ্গুলে ব্যথা কিন্তু আর অত বেশি অনুভব হয় না। তো এখন সমস্যাটা হচ্ছে কি, যে আমরা যখন জুলাই বিপ্লবের মতো বড় ঘটনা ঘটলো, কয়েক হাজার মানুষ জীবন দিয়েছে, সেখানে এটা একটা বড় ক্ষত আমাদের সবার মনেই। কিন্তু এটা এরপরে যখন আমরা দেশ গঠনের আত্মনিয়োগ করেছি বা করছি, সব মানে টিমওয়ার্ক হিসেবে সেটা হচ্ছে না। কীভাবে হচ্ছে না? আপনি ধরেন, আমি জাস্ট প্রাসঙ্গিকভাবে বলছি, যে যিনি অর্থ উপদেষ্টা, তিনি যখন বলছেন যে পরিবহনের চাঁদা সিন্ডিকেট হয়ে যাচ্ছে, কিন্তু এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তার কোনো কানেকশন আছে বলে আমার মনে হয় না। যদি উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এটাকে করতো যে আমি এটার কারণে পারতেছি না, তুমি আমাকে এটা অ্যাসিস্ট করো, সমন্বয়ের জায়গাটা হচ্ছে না। তো এখন যারা আন্দোলন করেছে, যারা রাজনৈতিক দল, যারা উপদেষ্টা হিসেবে এখন আছেন, এদের একটা আসলে টিম ওয়ার্ক দরকার ছিল। যেটা উনি বলছেন সরকারে আছেন, কিন্তু সরকারে থাকলেও আপনি আমি জাস্ট প্রাসঙ্গিকভাবে বলছি, যেমন ধরেন প্রথম দিকেই যারা এতদিন জেল জুলুমের মুখোমুখি ছিলেন এবং শত শত মামলার কাঁধে নিয়েছিলেন, তারা অনেকেই কিন্তু এই সমঝোতায় হয়তো অংশ নিয়েছেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সম্ভবত 6000 তার কর্মীকে বহিষ্কার করেছে এই গত 3 মাসে। তো 6000 যদি বহিষ্কার করার পরও কিন্তু ফুললি কন্ট্রোল কিন্তু করা সম্ভব হয় নাই, এটা হয়ও না। সেই জন্য প্রশাসন যদি সেখানে একটা স্ট্রাকচারাল কিছু একটা করতো, যেমন ধরেন যে এই বাস স্ট্যান্ড, এই বিষয়গুলো এখন থেকে এই সিস্টেমে চলবে। হ্যাঁ, একদিনে পারবেন না, আপনি 100 দিনের কর্মসূচির মধ্যে নিয়ে নেন, স্টিল তাদের হাতে টাইম আছে। যেটা আমি বলছিলাম, দীর্ঘদিনের কালচার। আমি আপনাকে একটা জিনিস উল্লেখ করে বলি, যেমন ধরেন যে যদি বলা হতো যে এইগুলো কারা করে, এগুলো আগে কিন্তু মিডিয়ায় কিন্তু এগুলো এসছে। যেমন ধরেন আগে ছাত্রলীগ করতো, যুবলীগ করতো, শ্রমিক লীগ করতো, হ্যাঁ, এখন তাদের হাত ধরে বা অন্যভাবে অন্যরা এসছে।
তো তাদেরকে যদি আপনি শাস্তির মুখোমুখি করতেন যে এই টাকার হিসাব দাও অথবা তুমি এই টাকাটা নিয়ে নাও, তাহলে কিন্তু পরবর্তীতে যারা এখন আসছে করার জন্য তারা একটু বুঝতো যে এই টাকাটা কিন্তু আমি ধরে রাখতে পারবো না। কিন্তু এই সরকারের সবচেয়ে যেটা বড় ভুল, এটা আমি ভুল বলবো, ব্যর্থতা বলবো না, ব্যর্থতা বলতে এখনও তারা করতে পারবে সেই জন্য বলছি, সেটা হচ্ছে দুর্নীতির টাকাটা তারা কিন্তু মানে কালো টাকাটা তারা এখনও নিয়ে নিতে পারে নাই। কারণ কালো টাকা মুক্ত যদি না করেন তাহলে ভবিষ্যতে আপনি যত আইন প্রণয়ন করেন, যত আপনি সংস্কার কমিটি করেন, এগুলো কোনো কাজে দিবে না, আপনাকে পদক্ষেপ নিতে হবে। তখন হয় কি আমি মনে করব যে হ্যাঁ পরবর্তীতে আমার টাকাটা হয়তো নিয়ে নিতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন মনে করেন আজকে আমি ঢাকা শহরে গাড়িতে ঘুরছি, অনেক খালি সবাই হর্ন দিচ্ছে এবং কোনো আপনার কোনো ধরনের কোনো সিগন্যাল কেউ মানে না। কিন্তু আমি যখন লন্ডনে গাড়ি চালাই, আমার কোনো সিগন্যাল পড়ে আছে, আপনি মনে করেন রাত 3টার সময়, আমি কিন্তু সিগন্যাল দাঁড়ায় থাকি। কেন থাকি? কেন আমাকে ক্যামেরায় তো ধরে ফেলবে এবং আমাকে আপনার আমাকে ক্যামেরা ধরে পড়বে এবং আমার 120 পাউন্ড জরিমানা দিতে হবে। তো যে কারণে আমি কিন্তু মেনে নিচ্ছি যে হ্যাঁ না হয়তো আমার বাসায় চলে যাবে। মানে আমাদের এখানে সেই কালচারটা ডেভেলপ করতে হবে কি যে দুর্নীতির টাকা আপনি ধরে রাখতে পারবেন না, এরকমের নতুন নতুন সরকার আসবে অথবা বিপ্লব হবে অথবা আপনার দুর্নীতি মানুষের মধ্যে কিছুটা হলেও কমবে। কিন্তু যেটা সিস্টেমেটিক সমস্যা সেটা হচ্ছে আমরা ওই কাগজে লিখি যে এই সংস্কার হবে, সংবিধান সংশোধন হবে। সংবিধান সংশোধন শেখ হাসিনা করছে না অনেকবার, এর আগে অনেকবার হয়েছে না, সেগুলো তো থাকে না আসলে। সেজন্য আপনি হয় কি যখন সুযোগ থাকে সুযোগ অনুযায়ী আপনি উচিত কাজটি করেন। দুর্নীতি এবং কালো টাকা মুক্ত যদি করতে পারেন, ভবিষ্যতে অনেকেই চিন্তা করবে যে সিন্ডিকেট করে যে টাকাটা আমি বানাচ্ছি হয়তো সেটা ধরে রাখতে পারবো না, এই 1000 কোটি পাউন্ড 1000 কোটি টাকা। তখন শেষ পর্যায়ে রয়েছে ডাক্তার জাহিদ, আপনার কাছে জানতে চাইবো যে যেই প্রসঙ্গটা উঠছে যে দুর্নীতি বা কালো টাকা বা খেলাফি টাকা, খেলাফি ঋণ, সেই টাকাগুলো আসলে গভর্নমেন্ট তার কাস্টডিটা এতদিনও নিতে পারলো না কেন, বা সেই চেষ্টা কি আমরা দেখছি যে সেরকম? খুবই গুরুত্বপূর্ণ ইস্যু তুলেছেন ব্যারিস্টার মাহবুব। সেটা হলো ধরুন বেশ কিছু টাকা পাচার হয়ে গেছে, আমাদের কয়েকটা কথা একটু প্র্যাকটিক্যালি বোঝা দরকার। পাচার হওয়া টাকা নিয়ে আসবো, নিয়ে আসলে $1 বিলিয়ন দেশে এই হয়ে যাবে, পাচার করা টাকা সহজে আনা যায় না, এটা মেনে নিতে হবে। কিন্তু পাচার করা টাকারও একটা অংশ যাতে প্রসেসটা চলে, আমরা যাতে দেখতে পাই যে এটা আছে। ইটস এ ভেরি টাফ ওয়ান। উনি খুবই প্রতিষ্ঠিত আইনজীবী ব্রিটেন, উনি জানেন আমার চাইতে অনেক ভালো এটা কত কঠিন কাজ। আচ্ছা এটা গেল, কিন্তু এখন আমরা যে দেশে যে সম্পদটা আছে, খুবই চমৎকার একটা কথা তিনি পরামর্শ দিয়েছেন, লয়ার হিসাবে এটা খুব ভালো আইডিয়া উনি দিয়েছেন। আমি আশা করি যেগুলো শোনা হবে, বিশেষ করে যারা সকল জনপ্রতিনিধি, আপনি আপনার হলফনামায় যা যা সম্পদ দেখিয়েছেন, সো এর বাইরে যা যা সেগুলো তো আপনার না। আপনি এরকম একটা করে এরপর এটার জন্য যদি প্রয়োজন হয় আইন করবেন, খুব সহজ উপায়। এখন সংসদ নয়, আপনি অর্ডিন্যান্স জারি করতে পারেন, অধ্যাদেশ দিয়ে করে ফেলতে পারেন, করে আপনি কাজগুলো করেন এবং এটা করার মাধ্যমে এটা ভবিষ্যতে ডেটারেন্ট হিসেবে কাজ করতে পারে। আমি মনে করি করা উচিত, কিন্তু সরকার এখনও করছে না। বরং যেটা খারাপ দেখাচ্ছে, আমরা বলবো এই সমালোচনাও হয়েছে, মূলত কিছু দুর্নীতিবাজ লোকজনকে আমরা দেখতে চেয়েছি দুর্নীতির কারণে তাদের বিচার হোক, কিন্তু না হয়ে সবাইকে গণহারে খুনের মামলা দেয়া, এগুলোতে বরং আসল কাজটা তো হচ্ছেই না। সরকার দেশে এবং বিদেশে সমালোচিতও হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার মাহবুবুর রহমান আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের নিউজ অ্যান্ড ভিউজ। আগামী দিন দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।